যে পথসভা সংগঠিত হচ্ছে, এই সভার সাথী সভাপতি যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সংগ্রামী সাথীরা, ভাই ও বন্ধুগণ, এবং সোনাই বাজারের সুদী ব্যবসায়ী, পথচারী যারা দূর থেকেও আমাদের আলোচনা শুনছেন, আমি সমস্ত বন্ধুদের আমাদের পার্টির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার আগের বক্তাদের কাছ থেকে আপনারা কেন এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে তার বর্ণনা শুনেছেন। আমরা এইভাবে রাজ্যের মানুষের জীবনের যন্ত্রণা নিয়ে অনেক সমস্যার মধ্যেও এই জাতীয় কর্মসূচি সংগঠিত করা বিরোধী দলের পক্ষে ত্রিপুরার যে সে পরিবেশ নেই, গণতান্ত্রিক বাতাবরণ নেই। এই রাজ্যে শুধু একটা দলের কথা শুনতে হবে, একটা দলের কর্মসূচিতে ভালো লাগুক বা না লাগুক অংশগ্রহণ করতে হবে। সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এটাই এখন এই রাজ্যের দস্তুর। তার মধ্যেও আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলবো না, শুধু অল্প কয়েকটা কথা বলেই কি চলছে আজকে রাজ্যের মধ্যে আমি তা তুলে ধরতে চাই। আপনারা পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন, গত 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি অবধি 5 দিনের বিধানসভা অধিবেশন হয়েছে। এটা এই ত্রয়োদশ বিধানসভা, অর্থাৎ দ্বিতীয়বার বিজেপি আইপিএফটি জোট সংখ্যালঘিষ্ঠ ভোট নিয়ে ক্ষমতাসীন হওয়ার পর এটা তৃতীয় অধিবেশন। বিধানসভার নিয়ম হল, বছরের প্রথমে যদি কোনো সভা অনুষ্ঠিত হয়, রাজ্যপালের ভাষণ দিয়ে সেই অধিবেশন শুরু হয়। এমনি বলা হয় রাজ্যপালের ভাষণ। রাজ্যপাল নিজে কোনো ভাষণ লিখে না, আসলে নিজে কোনো ভাষণ তৈরি করে না। মন্ত্রিসভা যারাই সরকারে থাকেন, তাদের সরকারের মন্ত্রিসভা তারা এই ভাষণ লিখে দেন। রাজ্যপাল তুতা পাখির মতো সে ভাষণ বিধানসভাতে পড়েন। আর এই যে প্রথম ভাষণ রাজ্যপালের, সেটা কি হয়? গত 1 বছর এই রাজ্যে বা তার আগের বছরগুলোতে যারা সরকারে থাকেন তাদের সাফল্যের দিনলিপি। তারা পরিকাঠামো নির্মাণে কি পরিমাণ কাজ করেছেন, কত চাকরি বাকরি দিয়েছেন, কত সম্পদ তৈরি করেছে, শিক্ষক কর্মচারীদের কি সুবিধা দিয়েছেন, কটা স্কুল হয়েছে, কটা হাসপাতাল হয়েছে, কটা কলেজ হয়েছে,
এই রাজ্যের নারী কল্যাণে, শিশু কল্যাণে, বৃদ্ধ বৃদ্ধাদের কল্যাণে, শ্রমিক কল্যাণে কি কাজ করেছেন সরকার খুব সুন্দরভাবে যা করেননি বা যা করা হবে সুন্দর করে সাজিয়ে একেবারে সাফল্যের টইটম্বর এরকম একটা দলিল উপস্থিত করেন এবং রাজ্যপাল ভাষণ দেওয়ার পর সরকারের তরফ থেকে একজন মন্ত্রী ধন্যবাদ সূচক প্রস্তাব অর্থাৎ রাজ্যপাল এই রাজ্যের উন্নয়নের এই ফিরিস্তি তৈরি করেছেন, শাসক দলের লোক এ রাজ্য ধন্য হয়ে গেছে, আরও কত ভালোভাবে এ রাজ্য এগিয়ে যাচ্ছে। যেমন তাদের ভাষায় সুশাসন একতলা, সুশাসন দুইতলা, ঘরে ঘরে সুশাসন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তারপর বিকশিত ভারত নির্মাণ ইত্যাদি ইত্যাদি। শুধু বক্তৃতা না, ভাষণ না, যে রাজ্যের জনগণের ভাত কাপড় সেরকম চাহিদা মেটাতে পারে না, রেগার কাজ করিয়ে রেগার মজুরি দিতে পারে না, গ্রামে গঞ্জে রাস্তাঘাট পানীয় জলের উৎস মেরামতের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে, এই রাজ্যের হাজার হাজার যুবক বছরের পর বছর পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট কি হলো তার জন্য হতাশ হয়ে সরকারের দিকে চেয়ে থাকে। হাসপাতালে গেলে ওষুধ নেই, পথ্য নেই, সিট নেই, ঠান্ডার মধ্যে ফ্লোরে ঘুমাতে হয়, স্কুলগুলোতে মাস্টার নেই, মাস্টারের দাবিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারও রাস্তা রুখু করে। আর এই অভাব অনটনের কারণে এ রাজ্যে চুরি, ছিনতাই, অপহরণ, আত্মহত্যা, শিশু বিক্রি, পাচার, আর তাড়াতাড়ি যখন কোনো রকমের আর উপায় নেই, কোনো রকমে তাড়াতাড়ি কিছু পয়সা অর্জন করা যায় কিনা, লাভ করা যায় কিনা, এখন ত্রিপুরা রাজ্যের জঙ্গল শুধু গাঁজাময়, গাঁজা চাষ করা, নেশা চাষ করা অপরাধ, ধরা পড়লে পরে জরিমানা হবে, জেল হবে, তারপরও এ রাজ্য এখন গাঁজার নেশাতে বুঁদ হয়ে আছে। তারপরও সরকার পক্ষের লোক রাজ্যপালের ভাষণের উপরে ধন্যবাদ সূচক বক্তৃতা। সেই জায়গায় যারা বিরোধী দলের সদস্যরা, আমরা যারা বিরোধী দলে আছি, আমাদের কাজ কি, বা আমরা যখন সরকারে ছিলাম তখন যারা বিরোধিতা ছিলেন তাদের কাজ কি ছিল? সরকারের যে ভুল, সরকারের যে ব্যর্থতা, জনগণের যে নানা ধরনের সংকট, এই সংকটগুলি তুলে ধরা, সরকারের ঘুম ভাঙিয়ে দেওয়া, হুঁশ ফিরিয়ে দেওয়া, এটাই হলো বিরোধী দলের কাজ। কিন্তু আমরা যদি বিধানসভাতে হোক বা আজকে পথসভা, এখানেও যা খুশি তা তো বলতে পারি না। বিধানসভা যেমন কোনো বিধায়ক যদি আমরা তথ্য ছাড়া, বাস্তব কোনো কারণ ছাড়া মন গড়া যদি কথা বলে, শাসক দলের লোক আমাদের চেপে ধরবে, চ্যালেঞ্জ করবে। জনগণের কাছে আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট করব
যে বিরোধী দলের কাজ হলো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, সরকারে নাই বলে যারা সরকারে আছেন এদের বিরুদ্ধে কুৎসা রটানো, এটা তো হতে পারে না। আর আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা তো কখনো এগুলাকে পছন্দ করি না, আমরা সেই রাজনীতিতে আমরা বিশ্বাসী না। আমাদের অসুবিধা হলেও, আমাদের পক্ষে না হলেও সত্যকে, বাস্তবকে এটাই তুলে ধরা আমাদের কাজ। এমনকি আজকে এই পথসভায় দাঁড়িয়েও আমরা আজকে বিরোধী দল আছি বলে কোনো অসত্য তথ্য দিয়ে, মিথ্যা দিয়ে সরকারে বদনাম করব, কমিউনিস্ট পার্টি এই কাজ কখনো করে না, কখনো করতে পারে না। তাহলে কিভাবে আমাদের সত্যকে আমরা তুলে ধরব? শাসক দল যেমন আজকে এই ত্রিপুরাজ্যের হাটে, বাজারে, শহরে, গ্রামে বিরোধী দলের কোনো মিছিল মিটিং সহ্য করতে চায় না। ত্রিপুরাজ্যের বহু জায়গায় বিরোধী দলের পার্টি অফিস খুলতে দেওয়া হয় না, দিনের বেলা বা রাতের বেলা পুড়িয়ে দে, ভেঙে দে। বিরোধী দলের মিছিলে অংশগ্রহণ করলে পরে অন্যায়ভাবে এলাকার কাজে নেয় না, তার প্রাপ্য ঘর, প্রাপ্য জলের কানেকশন, আরো বহু তার হক থেকে, তার প্রাপ্য থেকে তার বাতিল করে। এই অবস্থা বিধানসভাতেও কম যায় না। কাজেই আমরা যে কৌশল নিয়েছি, সরকারের তথ্যের উপর দাঁড়িয়ে সরকারের ঘুম ভাঙানোর জন্য। সরকার লিখিতভাবে যে জবাব দিয়েছেন, এই জবাবের উপরে সরকারকে জবাবদিহি চাওয়া। তো বিধানসভাতে একটা পদ্ধতি আছে, প্রশ্ন উত্তর। বিধানসভা অধিবেশন হওয়ার 2 মাস, 2.5 মাস আগে থেকে বিধায়করা সরকারকে প্রশ্ন করতে পারেন, সমস্ত মন্ত্রীকে, সমস্ত দপ্তরের, যে মাননীয় মন্ত্রী বাহাদুর গত 5 বছর বা গত 2 বছর বা গত 1 বছর রাজ্যে কতজন যুবক যুবতীকে আপনারা চাকরি দিয়েছেন? কারণ আপনারা 2018-তে বলেছেন প্রথম বছরে 50,000 চাকরি, পরের 4 বছরে আরো 6.5 লাখ, মানে 2023-এর বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাজ্যে 7 লাখ চাকরি হওয়ার কথা। কি হয়েছে? আমরা প্রশ্ন করেছি, ত্রিপুরাজ্যে এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে মাসে কতদিন করে কাজ হচ্ছে, কত টাকা করে মজুরি পাচ্ছে? কেননা 18 বিধানসভা নির্বাচনের আগে আপনারা বলেছেন প্রথম মন্ত্রিসভাতেই 200 দিন কাজ, 340 টাকা মজুরি হবে। আমরা প্রশ্ন করেছি, সরকার বাহাদুর গত 6 বছরে ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীর কত শতাংশ দিয়ে দিয়েছেন? 7ম বেতন কমিশনের কি কি সুবিধা পাইয়ে দিয়েছেন? তার উত্তর দিতে হবে। তারা বলছেন হাটে ঘাটে বাজারে সুশাসন। গত 2023-এর আগে সুশাসন 1 নাম্বার, এখন সুশাসন 2 নাম্বার চলছে। আর এই সুশাসন বোঝানোর জন্য জনগণের
কোটি কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স আগরতলা শহরে আনাচে কানাচে বিশাল বিশাল টেলিভিশনে নরেন্দ্র মোদীর ছবি, মানিক সাহার ছবি, মন্ত্রীদের ছবি। কি আনন্দ 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 ত্রিপুরাজ্যের মধ্যে। কোন অপরাধ নাই, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তাহলে 5 বছরের হিসাব দিতে বললে তো বিরাট হবে। আমরা 5 বছরের হিসাব চাইনি। ডাক্তার মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর 8ই মার্চ 2023 সাল, এই বছরের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভার যে অধিবেশন, ততদিন অবধি ত্রিপুরাজ্যে কয়টা খুন, কয়টা ছিনতাই, কয়জন ছেলে মেয়ের মা বাবা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন, অস্বাভাবিক মৃত্যু কত, এই সময়েতে ত্রিপুরা পুলিশের হাতে কত মেট্রিক টন গাঁজা ধরা পড়েছে। প্রত্যেক দিন আমরা পত্রিকাতে দেখি, ওই টেলিভিশনে দেখি, একদিকে দেখি ত্রিপুরাজ্যে ছিনতাই বাড়ছে, গরু চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে। বিশালগড়ের বাইপাসের উপর দিয়ে গাড়ি গেলে সেখানে গাড়ি থামিয়ে থামিয়ে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ তাদেরকে ধরতে পারে না, বা পুলিশ ধরার জন্য এত পুলিশ নাই, আর সেই পুলিশকে প্রত্যেক দিন গাঁজা বাগান কাটতে হচ্ছে। এই জবাব দিন লিখিত। সংবিধান বাধ্য করেছে, মন্ত্রীদের উপায় নেই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হোক, কৃষিমন্ত্রী রতনলাল নাথ হোক, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় হোক, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী হোক, বা নতুন যারা মন্ত্রী হয়েছেন, লিখিতভাবে, মৌখিক না লিখিতভাবে তারা জবাব দিয়েছেন। জবাব কি? জবাব হলো, গত 2018 ইংরেজির পর বিজেপি আইপিএফটির জোট সরকার আসার পর, এর আগে যেখানে বামফ্রন্ট সরকারের সময়তে 88 দিন, 90 দিন, 94 দিন কাজ হয়, এটা কমতে 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 সর্বোচ্চ 75 দিন, আর এই বছর এখন পর্যন্ত মাত্র 50 দিন। তাও পূজার আগে কাজ করেছে, তার মজুরি নাই। গতকাল দুইটা ব্লকে তালা পড়েছে, আমবাসা ব্লক আর এদিকে মনু ব্লক। দুটা ব্লকে তালা পড়েছে। বহু জায়গাতে ভিলেজ কমিটির অফিসে তালা, পঞ্চায়েত গড়ে তালা, আর সরকারের পাপের কারণে পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ সেক্রেটারি, তাদেরকে তালাবদ্ধ হয়ে বন্দির মতো থাকতে হচ্ছে। কোথায় গেল সে টাকা? কেন টাকা আসে না? জবাব নেই। চাকুরি সরকার হিসাব দিল, প্রত্যেক বছর বাজেট হয়, সরকারকে হিসাব দিতে হয় বাজেট এট এ গ্ল্যান্স। 18 বিধানসভার আগে আকাশ বাতাস মুখরিত করে বিজেপি তারা বলতো
বামফ্রন্ট সরকার নাকি 50,000 চাকরির পদ শূন্য রেখে চাকরি দেয় না, বেকারদের ছিনিমিনি খেলে। আমরা ক্ষমতায় আসলে প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরি অফার তৈরি হবে, তারপরে আরো 6.5 লাখ। কি হলো? বামফ্রন্ট সরকার যেদিন যায় 3রা মার্চ 2018, সেদিন ত্রিপুরাজ্যে নিয়মিত যত চাকরি ছিল, অনিয়মিত যত চাকরি ছিল, আজকে 6 বছর পরে এই সংখ্যাটা প্রায় 25,000 কম। 25,000 কম। আর এখন প্রথম বামফ্রন্ট সরকার, দ্বিতীয় বামফ্রন্ট সরকারের সময়তে যারা চাকরি পেয়েছিলেন, মাস্টার, কেরানি, বিএলডব্লিউ, পিয়ন, পুলিশ, টিএসআর, এমন মাস যায় না প্রতি মাসে 300 থেকে 400 জন কর্মচারী এখন প্রতি মাসে আমাদের রাজ্যে পেনশনে যায়, সুপার এনুয়েশনে যায়। বছরে একটা বছরে প্রায় 5-6 হাজার, 5 বছরে এই সংখ্যাটা প্রায় 20,000। এগুলো পূরণের কোনো খবর নেই, কোনো চিহ্ন নেই। কেন এসটিজিটি টেট পরীক্ষা নেওয়ার পরও তাদের ফিল আপ করা হয় না, কোনো জবাব নেই। বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, জিরো টলারেন্স, নেশা ব্যবহারে কাউকে সহ্য করা হবে না, জিরো টলারেন্স। সেখানে হিসাব দেওয়া হলো যে এ রাজ্যে ত্রিপুরা পুলিশকে নাকি প্রতিদিন 32,000 করে গাঁজা বাগান সেখানে কাটতে হচ্ছে। প্রতিদিন লিখিতভাবে রাজ্যপালকে দিয়ে সেখানে রাজ্যপালের ভাষণে তিনি পড়িয়েছেন গত 5 বছরে নাকি 5,84,00,000 কত হাজার জানি গাঁজা বাগান কাটতে হয়েছে। আমি হিসাব করে দেখলাম প্রতিদিন ত্রিপুরা পুলিশকে 32,000 গাঁজা গাছ কাটতে হয়। আমি গাঁজা গাছ দেখিনি, অনেকে হয়তো দেখেছেন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেন এগুলো সব বামফ্রন্ট সরকারের সময়তে হয়েছে। আমি খবর নিলাম গাঁজা গাছ কিরকম, কত বছর বাঁচে। মানুষ বলেন যে না, গাঁজা গাছ হলো ধানের মতো, যে বছর লাগায় সেই বছরেই নাকি ফল ধরে, পাকলে গাছ শেষ। গাঁজা গাছ আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছের মতো না, সুপারি, নারিকেলের মতো না। তাহলে এই যে প্রতিদিন 32,000 গাঁজা গাছ কাটছে, তারপরও আরো কোটি কোটি গাঁজা গাছ বামফ্রন্ট সরকারের সময়ের না, এই সরকারের সময়ে মানুষ শখে এগুলো করে না। কেন করে? রেগাতে কাজ নাই, পাশ করা যুবক যুবতীর চাকুরি নাই, নতুন কোনো প্রকল্প নাই, নতুন রাস্তা স্যাংশন হয় না। যা কিছু হচ্ছে বামফ্রন্ট সরকারের সময়তে লড়াই করে মঞ্জুরি করা জাতীয় সড়ক, এটাও জাতীয় সড়ক হবে আমাদের ডাইন দিক দিয়ে এই রাস্তা, তাদের আমলে না। বামফ্রন্ট সরকার আমার লড়াই করা রেল সড়ক কমপ্লিট হয়েছে,
নতুন নতুন রেল আসছে, তাদের আমলে কিছু হয়নি। নতুন হাসপাতাল হয়নি, কলেজ হয়নি, অঙ্গনওয়াড়ি হয়নি, স্কুল হয়নি, কিছুই হয়নি। তো মানুষকে তো খেতে পড়তে হবে। বাধ্য হয়ে মানুষ অপরাধের জগতে প্রবেশ করে, গাঁজা চাষ করতে বাধ্য হয়। আর শাসক দলের লোক এই গাঁজা পাচার, গাঁজা নিলাম, গাঁজা করতে গিয়ে পয়সা বিনিয়োগ করা শাসক দলের লোক কাজ করছে। তাই আজকে দেখা যায় গরু চুরি, আসামি ধরা পড়ল, তার পেছনে কে হলো? কোন থানার পুলিশ যদি তদন্ত করে, তদন্ত করতে গিয়ে যার বাড়ি থেকে তদন্ত পৌঁছে শাসক দলের নেতা আর পুলিশকে আর এগোতে পারে না। গাঁজা ধরার পর কোন বাড়ি থেকে, কোন ঘর থেকে গাঁজা এসেছে তদন্ত করলো শাসক দলের নেতা কর্মী, পুলিশ এখানে থেকে ফিরে আসতে বাধ্য হন। ছিনতাই, চুরি, নারী অপহরণ, ধর্ষণ, গণধর্ষণ, অপরাধ পুলিশ তদন্ত করে খুঁজতে খুঁজতে যায়, তাকে ফিরে আসতে হয় যার ঘরের দরজায় তদন্ত পৌঁছে শাসক দলের লোক। এইভাবে আজকে ত্রিপুরা একটা অপরাধের নগরী। এই ত্রিপুরা আজকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না, এই ত্রিপুরা একটা দুঃস্বপ্নের নগরে। মানুষের জীবন, সম্পত্তি সবটাই একটা অনিশ্চয়তার মধ্যে, শাসক দলের বদান্যতায়। আর সেই জায়গায় এখানে নতুন বিদ্যুৎ আইন, নতুন ড্রাইভিং আইন, নতুন নতুন করে ট্যাক্স, এই সমস্ত বসিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের জনজীবনকে নাবিশ্বাসের দিকে ঠেলে দিয়েছে। এটাকে চলতে দেওয়া যায় না। কাজেই বন্ধুরা, এরকম একটা অবস্থায় এই সুন্দর ত্রিপুরাকে রক্ষা করার জন্য এই ত্রিপুরা 25 বছর বামফ্রন্ট সরকার এটাকে যে মাত্রায় আমরা এটাকে তুলে দিয়েছিলাম, ঘরে ঘরে চাকরি, কর্মচারীদের দ্বিগুণ বেতন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই সমস্ত প্রতারণার মধ্যে, জঞ্জালের মধ্যে ঠেলে দিয়ে আজকে এই ত্রিপুরা রাজ্যকে তারা আরো রিক্ত করেছে, ধ্বংস করেছে। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছিলেন গত বিধানসভাতে। ত্রিপুরা রাজ্যের মানুষ এই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য, ত্রিপুরা রাজ্যের ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু মাঝখানে আরেকটা ধূর্ত শিয়াল উপস্থিত, ত্রিপুরা মথা। এ রাজ্যের মানুষকে আবার বললেন যে না, আইপিএফটি ত্রিপুরাল্যান্ড দিতে পারেনি, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেব। আইপিএফটি দলে কোনো রাজপুত্র ছিল না, আমাদের দলে রাজপুত্র হাত দিলে সব রাংসাক হয়ে যায়, ছন্ন হয়ে যায়, চলে আসবে। আমাদের ত্রিপুরা রাজ্যের সরল সুজা ট্রাইবেল অংশের মানুষ, রাজাদের প্রতি তারা শ্রদ্ধা করেন। এই শ্রদ্ধা করাটা অন্যায় না, শ্রদ্ধা করাটা দোষের না, শ্রদ্ধা করাটা পাপের না। কিন্তু ত্রিপুরার জনগণের, ত্রিপুরার ট্রাইবেল অংশের মানুষের এই সরলতা, সততা, রাজাদের প্রতি সম্মান জানানো, এটা কাল হলো।
ভোট ভাগাভাগির ফলে এই ভারতীয় জনতা পার্টি নামক রাক্ষসটা ভোট কম পেলেও আবার সরকারে থেকে গেল। আজকে নতুন করে আমাদের ঘাড়ে বসে আমাদের মাথার চুল ছিঁড়ছে, আমাদের মাথা ভাঙার চেষ্টা করছে। কাজী বন্ধুগণ, আরেকটা বিধানসভা নির্বাচন তো কালকে আসবে না। আমরা গণতন্ত্রকে মানি, আমরা এই দাবি তুলতে পারি না ডাক্তার মানিক সাহা পদত্যাগ করো। 5টা বছর তো সহ্য করতেই হবে। ভুল হয়েছে মানুষের, ভুল করিয়েছে মানুষের, কিন্তু তারপরেও এ রাজ্যের দুর্বিনীত এই সরকার তাদের নীতি পরিবর্তন করতে, তাদের হুঁশ ফেরাতে এই ত্রিপুরাজ্যের জনগণকে তারা যেরকম ভাবে আজকে প্রতারিত করছে, সংকটের দিকে ঠেলে দিচ্ছে, নানাভাবে এই ত্রিপুরাজ্যের মানুষকে ফতুর করে দিচ্ছে। তারা বলছে ত্রিপুরাজ্যে বহুত পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, পরিবর্তনটা কি, পার্থক্যটা কি বামফ্রন্টের সাথে? বামফ্রন্টের সময় পরিবর্তন মানে নতুন রাস্তা হয়, নতুন স্কুল হয়, নতুন হাসপাতাল হয়, নতুন ব্লক হয়, নতুন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট অফিস হয়, নতুন অঙ্গনওয়াড়ি হয়, নতুন নতুন ঘরে চাকুরি যায়। তাদের আমলে নতুন রাস্তা হয় না, নতুন স্কুল হয় না, নতুন ব্লক হয় না, নতুন হাসপাতাল হয় না, সরকারিভাবে বেকারদের জন্য সোনাইছড়ি বাজারে নতুন স্টল হয় না। কিন্তু কতিপয় হাতে গোনা নেতা যাদের কিচ্ছু ছিল না, হাওয়াই চপ্পলও দড়ি দিয়ে বেঁধে পড়তে হতো, তাদের এখন 2 তলা 3 তলা গাড়ি, 15 লক্ষ 20 লক্ষ দামের গাড়ি। পরিবর্তনের পার্থক্য এখানে। বামফ্রন্টের সময়েতে জনগণের পরিবর্তন, আর বিজেপির সময়েতে পরিবর্তন শুধু হইল যারা এইভাবে মানুষকে ধোঁকা দিতে পারে, অন্যায়ভাবে মানুষের অধিকার কেড়ে নিতে পারে, তাদের পরিবর্তন। গাড়ি বাড়ি, নতুন নতুন জিনিস, জনগণের না। এমনকি তাদের সমর্থক, তারা বলে দেবতুল্য কারিয়াকর্তা, দেবতুল্য পৃষ্ঠা প্রমুখ, তাদেরও হয় না। শুধু পিছে পিছে হাঁটো, পিছে পিছে হাঁটো, পিছে পিছে হাঁটো। আর ওই গরিব লোক, বিরোধী দলের লোক, এদের খেরের চিনি আগুন লাগাও, এদের বাড়িতে ডিল মারো, এদের জানালা ভাঙো, এদের ক্ষেত নষ্ট করো, রাবার বাগান ছুলো। ভাই, এই কাজ যাদের বিরুদ্ধে করছো সেও তোমার মতোই গরিব মানুষ, তোমারও নাই তারও নাই, তুমি তাকে আরো সর্বশান্ত করছো। কাজেই সামনে, আমাদের সামনে একটা সুযোগ আসছে। সে সুযোগ দিল্লিতে এই সরকারের যে নাভি, যেখান থেকে তারা মন্ত্র পায়, যেখান থেকে সমস্ত এই কোট কৌশল পায়, দিল্লি থেকে তাদেরকে সরাতে হবে। 28টা রাজনৈতিক দল তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। এই যে গত নভেম্বর মাসে 5টা রাজ্যে নির্বাচন হলো, এখানে বিজেপির লোক কিছু কিছু বাজি ফুটিয়েছে। কেন? আমরা তো 3টে বড় বড় রাজ্য দখল করেছি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়। আমি বন্ধুদের বলবো, এই 3 রাজ্যে বিজেপি জিতেছে, কিন্তু বিরোধী দলগুলা চাইতে তার ভোট কম, 20 লক্ষের উপরে। তেলেঙ্গানা আর মিজোরামের ভোট ধরলে এই 5টা রাজ্যেই বিজেপির ভোট বিরোধী দলগুলার চাইতে 40 লক্ষ ভোট কম। এই 40 লক্ষ ভোট
কার? 28টা রাজনৈতিক দলের ইন্ডিয়া জোটের। এই ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হচ্ছে। রাজস্থানে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে কংগ্রেসের ভুলের জন্য তোমরা বৈতরণী পার হয়ে গেছো, সামনে কিন্তু পার হবে না। আর এই দিল্লির দাবি যখন সেখান থেকে পড়ে যাবে, ডাক্তার মানিক সাহাদেরও তখন হুঁশ ফিরতে হবে। আর হুঁশ না ফিরলে পরে এই ত্রিপুরাজ্যের মানুষ ঘাড়ে ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন। তার জন্য তৈরি হন। আমি সেই আবেদন জানিয়ে এই সোনাইবাসীকে আগামী দিন এই রাজ্যের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থে, এই রাজ্যের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী, তাদের বুকের উপরে বসে আজকে যে সংকট সৃষ্টি করেছে, এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য প্রত্যেককেই এগিয়ে আসার জন্য, তৈরি হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।